এটা আভেন স্টোরি না? Yep. না না হ্যাঁ ডাউন স্টোরি। আগে জানতামই না। এবার থেকে আমি এইগুলো থেকে আরও আমি কটা গাছ বানাতে পারবো। If you liked our food, please rate us with 5 star. সেদিনকে 11:30টার সময় আমরা পিৎজা অর্ডার করি, কারণ ভেবেছিলাম ভোগ আসবে, কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। ভোগ তো আমরা সেদিনকে পাইনি, তো সানডে পাবো এটাই। আর এই জন্য দেখো পিৎজা অর্ডার করে পিৎজা। क्या हो रहा है यहाँ पे? बताओ क्या हो रहा है? बोलो জানি না কি এসছে। बोलो। পিৎজা, पिज्जा पार्टी। পিৎজা পার্টি। Everything is fine until you have to open it. চেষ্টা চলছে, চেষ্টা। তারপর অস্ত্র প্রয়োগ করা হচ্ছে পিৎজাটা খুলতে গিয়ে। ওয়াও, এটা আভেন স্টোরি না? Yep. না না হ্যাঁ ডাউন স্টোরি। দারুণ দারুণ। তুই ভেজিস নিয়েছিস? পনির কোথায় গেল? পনির তো অল্প দিয়েছে রে। ওটা পনির, পনির অতটাই দিয়েছে। এটা কি? এইটা গেস ও এটা হচ্ছে তোমার আলু। হ্যাঁ, চিকন। পটাটো, সেই যেটা তুই বানাস। হ্যাঁ কাইন্ড অফ। অনেকটা ওরকম খেতে। কেমন খেতে ম্যাডাম? তাহলে চলো শুরু করা যাক। আহা, দারুণ লাগে কিন্তু। তোমরা দেখছো বেঙ্গলি ফিউশন। হাই, আমি শ্রাবন্তী চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কিন্তু আমি রাতেই শুরু করেছি। দেখো 19-20 প্রেম, স্মরণজিৎ চক্রবর্তী। স্মরণজিৎ বলবো না, স্মরণজিৎ বলবো, স্মরণজিৎই বলি। তো কিন্তু এই রাইটারটা কিন্তু দারুণ। এই রাইটারের জীবন সম্বন্ধে শুনলে না তোমার হাসি পেয়ে যাবে, কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দিয়ে ও রাইটিংয়ে আসে, এবং তারপরে অনেক অনেক পুরস্কারও হয়তো পেয়েছে, কিন্তু ভীষণ ফেমাস আর কি। ভাগ্যিস কিছু কিছু বাংলা রাইটার এখনও লিখে যাচ্ছে, না হলে যে হারে ইংলিশ মিডিয়ামে সবাই পড়ছে বাচ্চাগুলো, তো বাংলা লেখা হয়তো রাইটারই খুঁজে পাওয়া যাবে না ভবিষ্যতে। এবং কতদিন যে বই পড়ার যে ইচ্ছাটা মানুষের থাকবে জানি না। এখন তো অনেকেই মানে গল্পের বই কম পড়ে, কারণ সবারই হাতে এখন একটা ছোট্ট মেশিন চলে এসেছে। আমি বুঝতে পেরেছি, তোমরাও বুঝতে পেরেছো আমি কোন মেশিনের কথা বলছি। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করছি। আর আমি যখন পড়ছিলাম তখন সৃজা এসে আমাকে ভিডিও করছিল, এবং প্রথমে বুঝতে পারিনি, তারপর তো অনায়াসেই বুঝতে পেরেছিলাম যে ও আমার ভিডিও নিচ্ছে। দেখো এই গাছগুলো না একটা জায়গায় ছিল, মানে এরকম একটা গোছ ছিল, প্রায় মরে যাব করছিল। সেখান থেকে আমি ভাগ করে 3 জায়গায় করলাম, আর কি সুন্দর হয়ে গেছে। আগে জানতামই না। এবার থেকে আমি এইগুলো থেকে আরও আমি কটা গাছ বানাতে পারবো। কত ভালো লাগে বলো। আর এখানে ফুল হয়নি আসলে। আমাকে যে দিয়েছিল চারা গাছটা, জিনিয়ার, বলেছিল হাইব্রিডে ভালো ফুল হবে, কিন্তু দেখো ফুলগুলো ছোটো ছোট্টো, আমার ঠিক পছন্দ হচ্ছে না। সেদিনকে সৃজা আমাকে বলছিল যে মা এরম গাছগুলো এরকম অবস্থা কেন? তা আমি বলছি কী করবো, আমার মনটা ঠিক ভালো লাগছে না ফুলগুলো দেখে। আর ওপরে যে ছাদের জিনিয়াগুলো, সেগুলো এত বড় বড়, বিশ্বাস করবে না, এত বড় বড় গোল গোল। এখন রোদ আছে, যেতে পারছি না ছাদে। কালকেই তো আমের খোসা, তারপরে আলুর খোসা, এগুলো সমস্ত কিছু দিচ্ছিলাম। লোকে বলে জলটা দিতে হয়, জল দিইনি গো। জল দিলেও সে পচিয়ে রাখতে হয়, তারপরে অনেক কিছু হাঙ্গামা করতে হয়। মানে আমি চা পাতা এ পাতা যা দিলাম একবারে জল দিয়ে মিলিয়ে ওর সাথে দিয়ে দিয়েছি। কি সুন্দর গাছটা হয়েছে। বেশি আর দেখো গাছের বাবারে, এ দেখো গাছের গোড়ায় না শেকড়গুলো না এরকম এরকম এরকম, এটা হচ্ছে শেকড়, আঙুর ফলের মতো। যখন করছিলাম না তখন একটু ভয় ভয় লাগছিল, কি জানি বাঁচবে কেন। আমি তো পুরো মাঝখান থেকে 2 আধখানা করে দিয়েছিলাম। গাছটার নামও জানি না, কিন্তু বেশ ভাল লাগছে। চলো এবার বাইরের দিকটা দেখাই তোমাদের। ওই দেখো সবাই যাচ্ছে। কি রোদ বলো তো, বিশাল রোদ। কালকে ঝড় হয়েছে, কিন্তু রোদটা কিন্তু এখনও আছে। দূরে পাখিগুলো ডাকছে। কালকে 4টের সময় দেখো কদম গাছে কদম হয়েছে। কদম ফুল দেখলেই কৃষ্ণ ঠাকুরের কথা মনে পড়ে।
ছোটোবেলা আমার খুব ভালো লাগতো কদম গাছে ফুল যখন মাটিতে পড়ে না, তখন ওই ওপরের ইয়েগুলো তোমরা জানি না তোমরা কদম ফুল নিয়ে খেলেছো কি না। আমরা ছোটোবেলায় বল করে খেলতাম, ওপরে ইয়েগুলো ছিঁড়ে দিতাম, পাপড়িগুলো গোল হয়ে থাকতো। চলো এবার রান্না করে ফেরা যাক। কালকে এমনিতে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আমি জানতাম সকালে উঠতে পারবো না, কারণ একবার যখন গল্পের বই হাতে ধরেছি তখন সেটা সম্ভব নয় ওটাকে ছাড়া যতক্ষণ শেষ না হচ্ছে। তো এই দেখো আলুগুলো আমি প্রথমে মেখে নিলাম, আর মেখে নেওয়ার সাথে সাথে আমি একটা কথাই ভাবছিলাম যে কালকে কিন্তু আমি পিৎজা একটুখানি আর ওই আলুর যে পকোড়ার মতো ছিল ওটা খড়িকে দিয়েছিলাম, ওমা খেয়ে নিল। তোমরা হয়তো ভাবছো যে আলু পরোটা করছি তার সঙ্গে আমি গাজর কেন করছি, কারণ হচ্ছে আমি একটু আলু পরোটা গাজর দিতে খুব ভালোবাসি। এটা লঙ্কার আচারটা একটু ড্রাই ড্রাই হয়, আমার একটুখানি তেলটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য নরম নরম হয়েছিল। তো সেই পাকা পাকা বড় লঙ্কাগুলো হয় না, রাজস্থানি লঙ্কাগুলো, সেই লঙ্কার আচার, তার সঙ্গে গাজর, তার সঙ্গে ধনেপাতা, তোমরা কাসুরি মেথিও দিতে পারো। আমি তখন আর হাঙ্গামা করছিলাম না, কারণ সকালে লেট হয়ে যাচ্ছিলো। আর যারা হিং খাও তারা হিং দিতে পারো। আর এর সাথে তুমি তো অবশ্যই নুন দিতেই হবে, এবং এইগুলো দিয়ে ভালো করে মাখতে হবে জিনিসটা। আর এটা হচ্ছে ঘরের মশলা, মানে মিক্সিং যে মশলাটা থাকে, ধনে জিরে হালকা গরম মশলা সব মিলিয়ে যে বাড়িতে মশলাটা বানায় সেই মশলাটা। আলুগুলো এরকম গোল গোল করে নিলাম, আর ঘি দিয়ে, মানে প্রপার ঘি দিয়ে আর কি তোমার এটা জিনিসটাকে ইয়ে করতে হবে, ময়ান দিতে হবে, তাহলে দেবে খুব ভালো লাগবে। যদি তোমরা ভাজার সময় একটু ঘি আর তেল মিশিয়ে ভাজো তো খুব ভালো লাগবে। যাই হোক, ময়দাটা মেখে মনে হলো ময়দাটা একটু অল্প হয়ে গেছে, মানে আলু যে পরিমাণে হয়েছে এটাই হয় আমার সাথে, না হয় ময়দা বেশি হয়ে যায় আর নাহলে আলু বেশি হয়ে যায়। তো দুটোর মধ্যে ব্যালেন্স করার জন্য তখন আবার আমাকে একটুখানি ম্যানেজ করতে হয়। যাই হোক, এইভাবে আমি আলু পরোটাগুলো প্রথমে চেপে চেপে দিলাম। আর তোমাদের কি শেখাবো আলু পরোটা, তোমরা তো ঘরেই জানো কীভাবে আলু পরোটা করতে হয়। আর এখানে তেল আর ঘিটা নিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে দেখো এখানে খুব সুন্দর করে আলু পরোটাটা করছিলাম। এবার একটা কথা বলি যে পিৎজা আর ওই যে আলু পকোড়াটা সেদিনকে খেয়েছিলাম না, ওটা একটু খড়িকে দিয়েছিলাম, বাপরে খেয়ে নিল। মানে ভাবা যায় না যে খরগোশ ঘাস ছাড়া শাক পাতা ছাড়া খায় না, ওরাও পিৎজা ম্যাগি সব কিছু। ম্যাগির কথা মনে পড়ে আমার একটা কথা মনে পড়লো, হঠাৎ কালকে রাতে যখন আমি বই পড়ে উঠছি দেখছি সৃজাও জেগে আছে, আমরা দুজনে হেসে ফেলেছি। দিয়ে আমরা ভাবলাম যে চলো 3:30 না, তখন 3:45 সময় আমরা ম্যাগি বানিয়েছিলাম রাতের বেলা। তো ও তো মানে ও বলছে মা হোস্টেলের মেয়েরা এরকম করে, তুমি মা হয়ে আমার সাথে এরকম করছো। দিয়ে আমরা কী করবো, তুই একা ম্যাগি খাবি আর আমি খাবো না, এটা হয় নাকি। তো যাই হোক, এরমভাবে আলু পরোটাগুলো আস্তে আস্তে বানাচ্ছিলাম। কিন্তু এই মানে ম্যাগির আগে কী হতো না, 6টা প্যাকেটের মধ্যে ম্যাগিগুলো আলাদা করে সেপারেট কোনো প্যাকেট থাকতো না, ফলে কি না গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, মানে খুব অসুবিধা হতো রান্না করতে। আর এখন দেখি বড় প্যাকেটের মধ্যে ছোটো ছোটো স্মল প্যাকেট দিয়েছে, যার জন্য খুব সুবিধা হলো। তা আমি সিজাকে বলছিলাম যে দেখ কী সুন্দর ছোটো ছোটো প্যাকেট করেছে ম্যাগিগুলো, আর ভালোও লাগে খেতে। দেখবা ম্যাগি এমন একটা জিনিস না, হালকা ফুলকা খিদে থাকলে, আর বলে ম্যাগি ভালো না, শরীরের জন্য হেলদি নয়, কিন্তু একটু মুখে স্বাদ পরিবর্তনের জন্য তো মাঝে মাঝে খেতে হয়। এই দেখো পরোটা দিতে যাচ্ছি খড়িদেরকে, খড়ি এদেরকে পরোটা দিতে যাচ্ছি, এক টুকরো করে দেবো। এরকম হেজিটেট করবে না, ভীষণ ভালোবাসে লুচি আলু পরোটা এগুলো খেতে। একটা বিয়ের নেমন্তন্নের কার্ড এসছে, 6ই জুলাই মনে হয় বিয়েটা, তো ভাবছি যাব। আর এদের সঙ্গে আমাদের মানে পরিচিত আর কি, ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো, আর ভালোই হবে, মজাই হবে। আর পিএনএম বলে সেদিনকে ফটো তুলেছিলাম, তো শ্রিয়া ফটোগুলো ভালোই এসেছিলো, আর আমার সন্ধে হয়ে গিয়েছিলো, তো আমার ফটোগুলো অতটা বেশি মানে পরিষ্কার ওঠেনি। কিন্তু এই বাগানটা আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, শপিং মলের ওই বদ্ধ জায়গার থেকে সামনে এই বাগানটায় বসে একটু চা খাওয়া, দেখো পোস্টার, আর খুব ভালো লাগে। আর সেদিন বিশাল ঝড় উঠেছিল, কিন্তু ওই বৃষ্টিটা একদমই প্রায় হয়নি বলতে গেলেই চলে। একজন লোকের দুটো বিয়ে, ঠিক আছে, মানে আমি তোমাদের সঙ্গে একটা ঘটনা বলছি। তা প্রথম পক্ষের যে বউটা, সেই বউটার একটা ছেলে হয়, সেই বউটা যথারীতি অসুস্থ হয়ে মারা যায়। তো ভদ্রলোক কী করবে, ওই তখন আবার দ্বিতীয়বার বিয়ে করে যে দ্বিতীয় যে বউটা, সেই বউটা মানে ভদ্রলোকের কপালটাই খারাপ, সেই বউটার একটা ছেলে হয়। কিন্তু যে বললাম ভদ্রলোকের কপালটাই খারাপ, সেই বউটা কিন্তু ভদ্রলোক হাজার ভালো ব্যবহার করা সত্ত্বেও ওই বউটা আর একজনের সাথে সম্পর্ক তৈরি করে সে অন্য জায়গায় চলে যায়। তো এবার তো ভদ্রলোকের মাথায় হাত, ও তো প্রায় অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, যে একজন বউ আর কি মারা গেল, আবার দ্বিতীয়বার বিয়ে করে ভাবলো সংসারটা সুন্দরভাবে হবে, আমার ছেলেকে মানুষ করবে, কিন্তু তা তো হলো না।
দিয়ে তো নিজের ছেলে রেখে দিয়ে চলে গেল। তখন যে আগের পক্ষের যে ছেলে, সে যে দাদাটা, সেই দাদাটা ছোট ভাইকে পড়াশোনা করায়, ভীষণ ভালোবাসে, মানে দুই ভাইয়ের মধ্যে খুবই মিল। তো পড়াশোনা করায়, বিয়ে থা দেয়, নিজেও বিয়ে করে এবং দুজনে কিন্তু এখন সংসার করছে। কিন্তু যখন মানে বউরা আসলো, তখন অনেক চেষ্টা করেছিল যে এদের সংসারটা ভেঙে যাতে নিজেদের মতো করে হাজব্যান্ডকে নিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু দেখো আজকের দিনে নিজের ভাইরাই নিজের ভাইদেরকে ঠকাচ্ছে কন্টিনিউয়াস। আর সেখানে দেখো দুই ভাইয়ের মধ্যে এত মিল যে এরা সৎ ভাই হওয়া সত্ত্বেও কিন্তু একসাথে রয়েছে। তো বলে না, মানুষের রক্তের সম্পর্ক বড় হয় না। কিছু কিছু এমন সম্পর্ক থাকে যে মানুষ বেইমানিও করতে পারে না, আর একে অন্যের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে। তো এই ঘটনাটা আমাকে খুব মুগ্ধ করেছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আজকে মাইক্রোওয়েভটা পরিষ্কার করছি। আমার মা যখন এখানে থাকতো না, তখন মাইক্রোওয়েভে না ভেতরে কোনো জিনিস খেত না, বলতো না ওখানে তোরা আঁশের জিনিস গরম করিস, তো আমি খাবো না। কিন্তু সেই অভ্যাসটা আমার রয়ে গেছে, যখনই কিছু মাইক্রোওভেনে গরম করি তখনই ভেতরটা না একটু সার্ফ দিয়ে বুলিয়ে দিই, বা মানে ভিম সাবান দিয়ে একটু বুলিয়ে দিই, বা অন্য কিছু যখন করি তখন আবার একটু পরিষ্কার করে নিই। ভেতরটা আমার পরিষ্কার থাকে, কিন্তু বাইরেটা যেহেতু রান্নাবান্না করি, সেহেতু বাইরেটা একটু তেলচিটার মতো হয়ে গেছিলো। আর এই যে ওপরে কভারটা দেখছো, এটা তোজোর হোস্টেলের বেড কভার। তো বেড কভারটা ভালো ছিল না, তো তোজো ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল, বললো যে মা বেড কভারটা নিয়ে যাও, আমার ভালো লাগছে না, আমি কটনের একটা বেড কভার নেব। তো আমরা পুনাতেই কিনেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম ভালো হবে, ওই তোজোই পছন্দ করেছিল, কিন্তু কাপড়টা ওর মানে কুটকুট করছিল। তো যাই হোক, হোস্টেলে তো সিঙ্গেল খাট, তো সিঙ্গেল খাটের জন্য ছোট বেড কভার, তো বেড কভারটা রেখে দিয়েছি। আর ওই ওপরের যে ঢাকনাটা আর কি, সেই ঢাকনাটা আমি মাইক্রোওয়েভের ঢাকনা করে দিয়েছি, কেন আর নতুন করে আবার অনলাইন থেকে কিনবো। দেখো এই ছোট ছোট হাঁসগুলো আমি পেস্টের সাথে ফ্রিতে পেয়েছিলাম, কি সুন্দর হ্যাপি ফ্যামিলি না, দেখে কিন্তু খুব মজা লাগছিল। আর এই দেখো আজকে যেতে যেতে আবারও বলছি, যদি তোমাদের ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিও এবং প্রিয়জনের কাছে শেয়ার করো যাতে তারা দেখতে পায়। আর ভীষণ ভালো থাকো তোমরা। জানি প্রচণ্ড গরম পড়েছে এবং গরমের মধ্যে মানুষের মাথাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।